তো আজকে আমরা চতুর্থ শ্রেণীর পাঠ ৫ জন্মেছি এই দেশে সুফিয়া কামালের লেখা এই কবিতাটি নিয়ে আলোচনা করব। তো এখানে একটি এই কবিতা দিয়েছে জন্মেছি এই দেশে নামে, সেই কবিতাটি আমরা পড়ব এবং কবিতাটি পড়ার পর কবিতা সম্পর্কিত যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমরা কবিতাটি খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ব। তো এখানে বলা হয়েছে, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। তো এখানে কবি বলছেন, অনেক কথার গুঞ্জন শুনি, চারপাশে অনেক ধরনের আওয়াজ শুনি, অনেক গানের সুর মানে বিভিন্ন ধরনের বিভিন্ন ভাষার গান শোনে কবি। সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এই কবির কাছে সবচেয়ে ভালো লাগে মাগো ডাকটা, এই যে দেশকে যে মা বলে ডাকা হয় সেটাই কবিকে সবচেয়ে ভালো লাগে। এই মাগো ডাক সুমধুর, অনেক মিষ্টি লাগে তার কাছে, কবির কাছে। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। আমার দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা মানে কৃষক বলতে কৃষকের কথা বলা হয়েছে। কৃষাণরা এই মাঠের এই দেশের মাটিতে দুপুরবেলা ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয়ে করে খেলা। যখন কৃষকরা দুপুরবেলা ক্লান্ত হয়ে গাছের নিচে আশ্রয় নেয় বা তারা একটু ক্লান্তটা দূর করার জন্য বসে, তখন তাদের কণ্ঠে কি গান গায়। তারা কণ্ঠে এই ক্লান্তিটা দূর করার জন্য তারা গান গায় এবং এই গানের যে সুরটা রয়েছে সেটা যেন খুব সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, করে খেলা, সুরটা যেন খেলার মতো করে ছড়িয়ে পড়ে। এরপর আমরা দেখি, মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। মুক্ত আকাশে মুক্ত মনের সেই গান চলে ভেসে, অর্থাৎ এই কৃষকের যে দুপুরবেলা ক্লান্তি দূর করার জন্য গান গায়, এই গানটা যেন মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, ভেসে চলে সারা দুনিয়া। তারপর কবি বলেছেন, জন্মেছি মাগো তোমার কোলেতে মরি যেন এই দেশে। কবি এই দেশেই জন্মগ্রহণ করেছেন এবং কবি আশা করেন তার জন্য মৃত্যুটাও এই দেশে হয়। এরপর, এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদীগিরি বনে বাসিয়া মরিতে আসা। তো কবি এখানে বলেছেন, এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদী, গিরি মানে হচ্ছে পাহাড় এবং বন, এগুলো ঘুরে ঘুরে কবি যেন বাঁচতে পারে। কবি এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, নদী, বন, পাহাড় এগুলো দেখে দেখে যেন তিনি প্রকৃতির স্বাদ গ্রহণ করে বাঁচতে পারেন। এরপর, শত সন্তান সাধ করে এর ধুলি মাখি, সার গায়ে বড় গৌরব মাথা উঁচু করি মানুষ হইতে চায়। মানে এই বাংলার অনেক সন্তান রয়েছে যারা দেশকে ভালোবাসে, দেশের ধুলো গায়ে মেখে বড় হতে চায়, দেশের সেবা করতে চায়, সব বড় গৌরবে মাথা উঁচু করে দেশের হয় কি কথা বলতে চায়, দেশের কাজ করতে চায়। মূলত এটাই এখানে বলা হয়েছে। এই কবিতার থেকে আমরা মূলত কি দেখতে পেলাম, কবিতা থেকে আমরা জন্মেছি এই দেশে সুফিয়া কামাল নিজের দেশ সম্পর্কে খুব সুন্দর দৃশ্য তিনি উপস্থাপন করলেন। তিনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, এই দেশে মরতে চান, এই দেশের কৃষক, এই দেশের নদী পাহাড় এগুলো থেকেই তিনি কি দেখতে চান এবং বাঁচতে চান। এই দেশের অনেক শত শত হাজার হাজার সন্তান রয়েছে যারা এই দেশকে ভালোবাসে, এই দেশের জন্য কিছু করতে চায়। মূলত আমরা দেশপ্রেমেই উদ্যুক্ত হব এই কবিতাটি থেকে। এখানে আমাদেরকে কিছু শব্দার্থ দিয়েছে, আমরা একটু জেনে নেই। কৃষাণ মানে হচ্ছে চাষি বা কৃষক, ক্লান্তি নাশিতে মানে ক্লান্তি দূর করতে, গিরি মানে হচ্ছে পাহাড়, গুঞ্জন মানে গুনগুন আওয়াজ, গৌরব মানে সম্মান বা গর্ব, ধূলি মানে ধুলা, মুক্ত আকাশ মানে খোলা আকাশ, মুক্ত মন মানে উদার মন, স্বাদ মানে ইচ্ছা, সুমধুর মানে অতি মধুর। এখন আমরা কবিতায় যা যা বলা হয়েছে সেটা একটু দেখে নিব, তারপর আমরা এখানে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এই কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে। দেশ কবির কাছে মায়ের মতো, এদেশে কবি জন্মেছেন, এদেশেই তিনি মরতে চান, দেশের মাটি ধুলা গায়ে মেখেই সবাই বড় হয়। মূলত কবি এখানে যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে এটাই। এখন আমরা এই কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি, যেমন বেলা খেলা। এখানে মূলত কবিতাটা যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু কবিতায় অনেক মিল শব্দ আমরা দেখতে পারবো। কবিতায় আমরা অনেক ধরনের মিল শব্দ, যেমন গিরি বনে, এগুলো হচ্ছে মিল শব্দ। এই মিল শব্দগুলো আমাদেরকে লিখতে হবে, যেমন আকাশ বাতাস, এই ধরনের যে মিল শব্দগুলো রয়েছে এগুলো আমাদেরকে এই কবিতাটি থেকে খুঁজে খুঁজে বের করে এখানে লিখতে হবে। তো এগুলো আমরা এখন লেখার চেষ্টা করি। তো আমরা মিল শব্দ হিসেবে যেগুলো লিখতে পারি সেটা হচ্ছে সুর, সুমধুর, ভাসে দেশে, বন, মন, এগুলো আমরা মিল শব্দ হিসেবে লিখতে পারি এবং গায়ে চায় এগুলো আমরা মিল শব্দ হিসেবে লিখতে পারি। আকাশ বাতাস এগুলো মিল শব্দ, এগুলো আমরা লিখব। তো কবিতাটি থেকে এই সমস্ত মিল শব্দগুলো আমরা খুব সুন্দরভাবে লিখব। এখন আমরা পরবর্তী কাজটি দেখি।
তো এখানে আমাদেরকে 2 নম্বরে আমাদেরকে দিয়েছে বাক্য লিখি। এখানে আমাদেরকে কিছু শব্দ দিয়েছে, এই শব্দগুলো দিয়ে আমাদেরকে বাক্য লিখতে হবে। যেমন এখানে দিয়েছে গুনগুন, চাষি, ক্লান্ত, সম্মান, নদী এবং পথ। এগুলো দিয়ে আমাদেরকে কি বাক্য লিখতে হবে। তো আমরা এখন বাক্য লেখার চেষ্টা করি। এগুলো দিয়ে কিন্তু অসংখ্য বাক্য লেখা যাবে। তারপরেও আমি তোমাদেরকে একটি করে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা আরও চাইলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবে। তো দেখো, প্রথমেই আমরা গুনগুন দিয়ে কি বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে বাগানে ফুলের ওপর মৌমাছি গুনগুন করে গান গায়। চাষি দিয়ে আমরা একটি বাক্য তৈরি করতে পারি, সেটা হচ্ছে আমরা একটি বাক্য লিখব, সেখানে এই চাষি শব্দটি থাকবেই। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষি ভাই মাঠে কাজ করেন। এখানে যে আমারটা লিখতে হবে সেটা নাই, তোমরা যে কোনো একটা লিখতে পারো। চাষি ভাই রোদে পুড়ে বৃষ্টিতে মাঠে কাজ করেন, এভাবেও আমরা দিতে পারি, বা অন্য কিছু আমরা দিতে পারি। চাষিরা আমাদের জন্য অনেক কিছু করে, এভাবেই আমরা যে কোনো বাক্য তৈরি করতে পারি। ক্লান্ত দিয়ে আমরা একটি বাক্য লিখব, সেটা হচ্ছে সারাদিন খেলার পর বিকেলে শিশুটি খুব ক্লান্ত হয়ে পড়ল। সম্মান দিয়ে আর আমরা একটি বাক্য লিখতে পারি, বড়দের সবসময় শ্রদ্ধা ও সম্মান করা উচিত। নদী দিয়ে আমরা একটি বাক্য লিখতে পারি, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে গেছে। এবং পথ দিয়ে আমরা লিখতে পারি একটি বাক্য, সেটা হচ্ছে মেথোপথ ধরে হেঁটে যেতে খুব ভালো লাগে। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। এবারে মূলত আমাদেরকে এখানে শূন্য স্থান পূরণ করতে হবে। এখানে আমাদেরকে অনেকগুলো বক্সের ভিতরে আমাদেরকে অনেকগুলো শব্দ দিয়েছে, যেমন আকাশে, কৃষক, পাহাড়, সম্মান, পরিশ্রান্ত এবং স্বাধীন। এই শব্দগুলো নিয়ে এখানে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা এগুলো পূরণ করার চেষ্টা করি। এখানে আমরা ক নম্বরে দিয়েছে আমরা বড়দের ড্যাশ করব। আমরা বড়দের কি করব বলো তো? আমরা বড়দের সম্মান করব। এখান থেকে আমরা সম্মান শব্দটি নিয়ে এখানে বসিয়ে দেবো, আমরা বড়দের সম্মান করব। এরপর আমরা খ নম্বরে যেটা যে খ নম্বর শূন্যস্থানটি যদি আমরা দেখি, শ্রমিক ড্যাশ হয়ে বিশ্রাম নিচ্ছে। বলো তো শ্রমিক কি হয়ে বিশ্রাম নিচ্ছে? শ্রমিক পরিশ্রান্ত, পরিশ্রান্ত বা ক্লান্ত, পরিশ্রম করার পর যে ক্লান্ত হয়ে গিয়েছেন, মূলত সেটাই পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে। এরপর গ নম্বরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দেখি, ড্যাশ মাঠে নানা ধরনের ফসল ফলায়। কে মাঠে ফসল ফলায় বলো তো? কৃষক। এখানে কৃষক রয়েছে, আমরা এখান থেকে দিব কৃষক মাঠে নানা ধরনের ফসল ফলায়। এরপর ঘ নম্বর, ড্যাশ সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। তো কোথায় সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়? আকাশে। এখান থেকে আমরা এই আকাশ শব্দটি রয়েছে, আমরা লিখব যে আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায়। এরপর উম নাম্বার, সিলেটেও ছোট বড় অনেক ড্যাশ আছে। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। সিলেটেও ছোট বড় অনেক পাহাড় আছে। এরপর চ নম্বর হচ্ছে আমরা ড্যাশ দেশের নাগরিক। এখানে কত কী রয়েছে বলো তো? এখানে উপরে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন শব্দটি রয়েছে। এখানে দেখো এই যে স্বাধীন শব্দটি রয়েছে, আমরা এই চ নম্বরে কী দেব? আমরা স্বাধীন দেশের নাগরিক। তো এরপরে পরবর্তীতে আমাদেরকে 4 নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। প্রশ্নের উত্তর বলি ও লিখি। এখানে আমাদেরকে দেখো প্রশ্ন দিয়েছে, যেমন ক্লান্তি দূর করতে কৃষক কী করেন। উপরে যে কবিতাটি আমরা পড়লাম, সেই কবিতাটি থেকে আমাদেরকে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। তো আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমাদের জন্য একটি স্টাডি গ্রুপ খোলা হয়েছে। এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা থাকবে, তারা তাদের সমস্যার কথা এখানে শেয়ার করতে পারবে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এখানে তোমরা তোমাদের সমস্যা, তোমাদের মতামত বা তোমাদের কোনো যদি প্রবলেম হয় সেটা শেয়ার করতে পারো। সেখানে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করতে পারি। গ্রুপটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তোমরা চাইলে এই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যেতে পারো। ধন্যবাদ। তো ক নম্বর প্রশ্নটি ছিল, ক্লান্তি দূর করতে কৃষক কী করেন? তো এটার উত্তর হিসেবে আমরা লিখব, ক্লান্তি দূর করতে কৃষক তার নিজের কষ্টের মধ্যে সুর নিয়ে খেলা করেন, অর্থাৎ গান গেয়ে বা মনের আনন্দে ক্লান্তি ভোলার চেষ্টা করেন। খ নম্বর প্রশ্নটি আমরা লিখব, কবি কেন এদেশেই মরতে চান? কবি এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং এই দেশের মাটির কোলে থাকতে ভালোবাসেন, তাই তিনি তার শেষ নিঃশ্বাসে এই প্রিয় মাতৃভূমিতেই ত্যাগ করতে চান। এরপর গ নম্বর প্রশ্নটি হচ্ছে, মা ডাক কেন এত ভালো লাগে? মায়ের ডাক পৃথিবীর সবচেয়ে সুমধুর ডাক, তাই কবির কাছে এই ডাক সবচেয়ে বেশি ভালো লাগে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে, এদেশের শিশুরা কী হতে চায়? তো এটার উত্তর হবে, এদেশের শিশুরা গর্বভরে মাথা উঁচু করে মানুষ হতে চায়। এরপর নম্বর প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রকৃতির কী কী ভালো লাগে? বাংলাদেশের মাঠের উপর কৃষকের গান, মুক্ত আকাশে বাংলা ভাষা ও নদী, গিরি বন, মুক্ত গিরিগণ বন কবির খুব ভালো লাগে। তো এগুলোই হচ্ছে বাংলাদেশের প্রকৃতির কী কী ভালো লাগে, সেটা আমরা লিখলাম। তো এগুলো হচ্ছে তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর। পরবর্তী কোয়েশ্চেনটি আমরা দেখার চেষ্টা করি। তো এখানে 5 নম্বরে আমাদেরকে একটি কাজ দিয়ে এসেছে, সেটা হচ্ছে আগের চরণ লিখি।
মানে এখানে কবিতা যে আমরা পড়লাম সেটার কিছু লাইন এখানে দিয়েছে, সেই লাইনের আগের যে লাইনটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন কৃষাণ দুপুরবেলা, এটার আগের লাইনটা কী হবে বলো তো? এই দেশের মাঠের মাটিতে কৃষাণ দুপুরবেলা, আমরা কিন্তু একটু আগেই পড়লাম। তো তোমাদের কাজ হচ্ছে কবিতাটি মুখস্থ করার পর আগের লাইনগুলো খুব সুন্দরভাবে লিখবে। যেমন এটা তোমরা কিভাবে লিখবে আমি একটু দেখে দেই। সুর লয়ে করে খেলা, এটার আগের লাইন কি হবে? এখানে আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই যে কবিতাটি পড়লাম সেখান থেকে আমরা বের করতে পারি। যেমন এই যে এই লাইনটা রয়েছে, সুর লয়ে করে খেলা, তার উপরের লাইনটা হচ্ছে আগের লাইন। ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার সুর লয়ে খেলা, আমরা উপরে এটা লিখবো, ক্লান্তি নাশিতে কণ্ঠে জেতার। এরপরে আমাদেরকে 6 নম্বরে কাজ দিয়েছে কবিতাটি আবৃত্তি করি। ইতিমধ্যেই কিন্তু আমরা কবিতাটি খুব সুন্দরভাবে আবৃত্তি করেছি, তোমরা আবার মুখস্থ করে কবিতাটি আবৃত্তি করবে। 7 নাম্বার ব্যাখ্যা বলি ও লিখি। এখানে আমাদেরকে কয়েকটি লাইন দিয়েছে, সেটা হচ্ছে শত সন্তান সাধ করে এর, ধুলিমাখি সারা গায়ে, বড় গৌরব মাথা উঁচু করি মানুষ হইতে যায়। এই যে কয়েকটি লাইন রয়েছে, এই লাইনের আমরা এখন ব্যাখ্যা লিখতে হবে আমাদেরকে। যে শত সন্তান সাধ করে এর, ধুলিমাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চায়। উপরে কিন্তু আমি যখন কবিতাটি পড়েছি তখন এটার ব্যাখ্যা তোমাদেরকে দিয়েছি, তারপরেও এই যে লাইন কয়েকটি রয়েছে এগুলোর ব্যাখ্যা আমরা যেভাবে লিখতে পারি সেটা হলো, দেখো এটা হচ্ছে তোমাদের ওই চরণগুলোর ব্যাখ্যা, এভাবেই আমরা লিখব। এই চরণে কবি বলতে চেয়েছেন যে এদেশের অগণিত সন্তান এই মাটিকে খুব ভালোবাসে, তারা এদেশের ধুলোবলি গায়ে মেখে বড় হতে গর্ববোধ করে। তাদের একমাত্র লক্ষ্য হলো সুশিক্ষা ও দেশপ্রেমের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো। শত সন্তান সাধ করে মানে কি, এই দেশের অনেক সন্তান সাধ করে বা ইচ্ছা করে ধুলিমাখি সারা গায়ে, মানে এই দেশের মাটি, এই দেশের মাঠ, এই দেশের যে মাটি রয়েছে এগুলোকে মেখে বা এই দেশের মাঠে ঘাটে বড় হয়ে কি করবে, বড় গৌরব মাথা উঁচু করে মানুষ হতে চায়, মানে বড় গৌরবে মানুষ হতে চায়, তারা মানুষের মতো মানুষ হতে চায়। এই দেশের আলো বাতাসে এই দেশের মাটি পেয়ে গর্ববোধ করে তারা মানুষ হতে চায়। এটাই হচ্ছে মূলত এই চরণের ব্যাখ্যা। আমরা এই ব্যাখ্যা, এই যে লাইন কয়টি রয়েছে ব্যাখ্যা হিসেবে আমরা এই কয়েকটি লাইন দিতে পারি। এখন আমরা পরবর্তী কাজটি দেখি। এখন আমাদেরকে এখানে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে নাম শব্দ বাছাই করে ডান পাশের ঘরে লিখি। মানে যে শব্দটা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন কোনো কিছু যে কোনো কিছুর নাম, যেমন কি মানুষের নাম হতে পারে, সেটা হতে পারে কোনো কিছুর নাম, কোনো আকাশের নাম, তারা বা অন্য চেয়ার টেবিল, যে কোনো কিছুর নাম, সেটা আমরা কি লিখব, এই ডান বা নাম শব্দের ঘরে লিখব। যেমন এখান থেকে আমরা কি আকাশ, এটা একটা কি, এটা একটা উপরে আমরা আকাশ দেখি, এটা একটা নাম, আমরা এখানে লিখব আকাশ। চায়, এটা কিন্তু নাম নয়। মধুর, এটাও নাম নয়। তিনি, এটাও কিন্তু নাম নয়। এরপর বাতাস, বাতাস একটা জিনিসের নাম। তারপর সুন্দর, এটা কিন্তু কোনো নাম নয়। বন হচ্ছে নাম, এখানে আমরা কি লিখব, বন লিখব। পাহাড় হচ্ছে একটা নাম। সে দেশ হচ্ছে একটা নাম। নদী নাম। ভেসে কিন্তু কোনো নাম নয়। সন্তান, এটাও আমরা নাম হিসেবে এখানে লিখতে পারি। উঁচু ধুলি, ধুলি হচ্ছে একটা নাম। মানুষ হচ্ছে একটা নাম। করি নাম নয়। গৌরব নাম নয়। স্বাদ নাম নয়। মাথা হচ্ছে নাম। তরল নাম নয়। গাছ হচ্ছে নাম। তো এগুলো আমরা লিখতে পারি। তারপরে এই উত্তরটা আমরা দেখার চেষ্টা করি। তারপরেও আমি তোমাদের, যাতে তোমরা বুঝতে পারো তার জন্য এখানে নাম শব্দগুলো আমি আলাদা করে দিয়েছি, যেমন আকাশ, বাতাস, বন, পাহাড়, এরপর দেশ, নদী, সন্তান, ধুলি, মানুষ, গৌরব, স্বাদ, মাথা, গাছ, এগুলো আমরা নাম শব্দ হিসেবে লিখতে পারি। তো এগুলো হচ্ছে তোমাদের এই যে মূলত এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলো দিয়েছিল, কবিতাটি প্রথমে আমরা জন্মেছি এই দেশে, এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়লাম এবং তারপর আমরা কবিতার ভিতরে যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে জানাতে পারো। একটি লাইক এবং একটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী ক্লাসগুলো করতে পারো। ধন্যবাদ।